দার্জিলিং থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া পুরোটাই ওয়েদারের উপর ডিপেন্ড করে। তাই ট্রাভেলাররা প্রায় রোজ সকালে উঠে চেক করে আকাশ ক্লিয়ার আছে কিনা। আজ সকাল সকাল উঠে এসেছি হোটেল সানফ্লাওয়ারের ছাদে, আর দেখতেই পাচ্ছ আজ ফাইনালি ওয়েদার একদম ক্লিয়ার। আর আস্তে আস্তে চোখ গিয়ে থামছে ওই দিকে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘার ওপর। এই ভিউটা দিয়ে দিন শুরু হলে পুরো মুডটাই আলাদা হয়ে যায়। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম এত সুন্দর সকালটা এনজয় করার জন্য। মা আস্তে আস্তে ভানু ভবনের সামনের রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আজকের গন্তব্য হলো গভর্নর হাউসের পাশেই সেই ফেমাস কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এদিকে গোল্ডি ও রায়ানকে প্র্যামে বসিয়ে রেডি, সাথে ও আবার নিজের ফেভারিট টয়েসগুলোও ক্যারি করছে, কারণ আমাদের ছোট্ট বাবুকে আজ প্রপারলি কাঞ্চনজঙ্ঘা দেখানো হবে। আরে এই তো এগো এগো, মা দেখে দেখে। পাহাড়ে এই একটু কাছে কনসেপ্টটা অনেক সময় বেশ ইন্টারেস্টিং হয়ে যায়। দার্জিলিং ম্যাল থেকে এই ভিউ পয়েন্টটায় পৌঁছতে বেশ কিছুটা হাঁটতে হয়, কিন্তু এই রাস্তাটা নিজের মতো করেই খুব সুন্দর। পাইন গাছ, ঠান্ডা হাওয়া আর সকালের এই পিসফুল এনভায়রনমেন্ট ওয়াকটাকে একদম স্পেশাল করে তোলে। বাবা আর মা প্রথমে ভেবেছিল আমার কথা শুনে ভিউ পয়েন্টটা হয়তো একদম কাছেই হবে, কিন্তু ওখানে যেতে গিয়ে বোঝা গেল তার থেকে একটু বেশি হাঁটতে হচ্ছে ওদের। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মেফেয়ার হোটেলের অপোজিটের এই রাস্তাটায়। এখান থেকেই শুরু হচ্ছে ভিউ পয়েন্টের এন্ট্রি প্যাথ। চারপাশে লম্বা গাছ, শান্ত রাস্তা আর একদম সকালের ফ্রেশ হাওয়া। হারমিটে যেটাতেই থাকবে, এটাতে থাকবে দিদিরা, একদম সামনেই কাঞ্চনজঙ্ঘা। এই রকম জায়গাতেই একটা জিনিস খুব ভালো ফিল করা যায়, ডেস্টিনেশনের থেকেও জার্নিটাও সমান সুন্দর হয়ে ওঠে। আজকে ওয়েদারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে, আর সব কিছুর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। লাস্ট কিছুদিন পুরো মাউন্টেন রেঞ্জটাই মেঘে ঢাকা ছিল, তাই আজকে ক্লিয়ার ওয়েদার পেয়েই ভিউ পয়েন্টে বেশ ভিড় হয়ে গেছে। আর অনেস্টলি বলতে কি, এই সিনটা চোখের সামনে দেখার পর একদম মন ভরে গেল। এইরকম ভিউ ক্যামেরাতে হয়তো পুরোটা ধরা যায় না, এটা নিজের চোখে ফিল করার মতো একটা এক্সপিরিয়েন্স। এর মধ্যেই রায়ানের চোখ গিয়ে আটকে গেল অন্য জায়গায়। এই ভিউ পয়েন্টে আবার এসেছে দুটো পেট ডগ, একটা লাসা আর অন্যটা ল্যাব্রাডর। আর রায়ানের যে ডগসের প্রতি কি ভালোবাসা সেটা তো এতদিনে আপনারা বুঝেই গেছেন। ও সাথে সাথে ওদের দিকে চলে গেল, একদম আস্তে আস্তে হাত বাড়িয়ে আদর করবে বলে। ডগসগুলো খুব ফ্রেন্ডলি, তাই রায়ানও একদম কমফোর্টেবল হয়ে গেল। এইরকম আনএক্সপেক্টেড ছোট ছোট মোমেন্টসগুলোই ট্রাভেল ব্লগকে আরও বেশি লাইভলি আর মেমোরেবল করে তোলে। আবার দেখা হবে ওর সাথে, অনেক বড় হয়ে যাবে। তুই মাংকটা দেবে, মাংকি অনেক বেটারই হবে। আবার টাটা বলছি, টাটা পাতা নামতে কি যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ।
চোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে আর একবার দেখে নিয়ে এবার আমরা হাঁটা লাগালাম। প্ল্যান হলো পুরো রাউন্ড চক্কর দিয়ে মহাকাল টেম্পলের সাইড দিয়ে এবার মলে ফেরা। দার্জিলিং এর এই ওয়াকগুলোর মধ্যেই একটা আলাদা শান্তি আছে, প্রত্যেকটা রাস্তায় যেন নতুন একটা এক্সপিরিয়েন্স দিয়ে যায়। এই ওর ব্যাগটা ওইতে রেখে দিবি, আমার ব্যাগটা ওর পেছনে ধরবে। ব্যাগটা নিয়ে হাঁটতে দিবি। দেখো এমনি সময় যদি হতো আসতাম না, যে ক্লিয়ার বলে নিয়ে এলাম। এই ভিউ এই জায়গাটা না আর এখন তোমাদের কি নাম ছিল ওটা? ম্যাপেল হাউস? ম্যাপেল ফর্ম। হ্যাঁ ম্যাপেলস হোম। ম্যাপেলস হোমটাই তার মানে এখন ডাব্লিউবিটিটিসি নিয়ে নিয়েছে, তাই? দেখো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ আমরা ওখান থেকে আমরা এটা দেখতে পেতাম। ও কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, বাহ। তাহলে দেখো তোমাদের হানিমুনের স্পটটা তুমি পেয়ে গেলে। আমাদের ওখান থেকে তো দেখতে পেতাম। তখন ভাবে ক্যামেরা ছিল না, ক্লাউডই ছিল। কাঞ্চনজঙ্ঘা এইভাবেই মা বাবার সঙ্গে স্লোলি ওয়াক করতে করতে আমরা চলে এলাম আবার সেকেন্ড ভিউ পয়েন্টে। একটু বসে রেস্ট নিয়ে চারিদিকের হাওয়াটা ফিল করে আবার বেরিয়ে পড়লাম থার্ড ভিউ পয়েন্টের দিকে। রাস্তার মধ্যেই বেশ কিছু বিদেশি পর্যটকও চোখে পড়লো। দার্জিলিং এর এই চার্মটা যে শুধু আমাদের নয়, পুরো বিশ্বের মানুষকেই আকর্ষণ করে সেটা এখানেই বোঝা যায়। আর এদিকে আস্তে আস্তে মনটাও একটু ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ এবার কাঞ্চনজঙ্ঘাকে বাই বাই বলার সময় চলে এসেছে। হোটেলে ফিরে রেডি হতে হবে আর তারপর চেক আউট। কিছু জায়গা থাকে যেখান থেকে ফিরতে মন চায় না, দার্জিলিং আমাদের জন্য ঠিক তেমনই একটা জায়গা হয়ে রইল। হোটেল থেকে নেওয়া গাড়িতে করে এবার আমরা ফিরে চলেছি শিলিগুড়ির দিকে, কিন্তু আজকের প্ল্যানটা একটু আলাদা। স্ট্রেট না নেমে রাস্তায় সাইট সিইং করতে করতে নিচে নামবো আমরা। সেই মতন প্রথম স্টপ হিসেবে আমরা চলে এলাম লেপচা জগতে। দার্জিলিং এর ভিড় ভাট্টা থেকে একটু দূরে একদম শান্ত আর পিসফুল একটা জায়গা হলো লেপচা জগৎ। চারিদিকে লম্বা পাইন আর ওক গাছ, তার মাঝে ছোট ছোট পাহাড়ি রাস্তা। জায়গাটা একদম পোস্টকার্ডের মতো সুন্দর। এই জায়গার নামের মধ্যেই তার হিস্ট্রি লুকিয়ে আছে। লেপচা হলো হিমালয়ান রিজিয়নের একটা ইন্ডাইজেনিয়াস কমিউনিটি, আর জগৎ মানে ওয়ার্ল্ড বা এরিয়া, মানে এটা একসময় লেপচাদের বসতি এলাকা ছিল। নেচার লাভারদের জন্য জায়গাটা একদম পারফেক্ট। এখানে ক্রাউড কম, নয়েজ কম, আর পুরো অ্যাটমসফিয়ারটাই অনেক কাম। দার্জিলিং এর মেইন টাউনের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভাইব পাওয়া যায় এখানে। লেপচা জগৎ রাফলি 6900 ফুট উচ্চতায় অবস্থিত, আর ক্লিয়ার ওয়েদারে এখান থেকেও দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। বার্ড ওয়াচিং আর পিসফুল ফরেস্টের জন্য জায়গাটা খুব পপুলার। একটু ওকে ধরো, আমি টুপিটা নিয়ে আসি, ঠান্ডা আছে। এই ওরা টুপি পরে ধর ধর ধর। বাবু এসো এসো। দেখো ঠাম্মি, আমি দেখেছো এটা? দেখো দেখো তো ওখানে ক্র্যাব আছে নাকি, দেখো তো ভেতরে। দাদুর সঙ্গে একটা দাদু বলে ভেতরে ক্র্যাব আছে কিনা দেখো তো। এই মাথাটা টেনে দেখো। রায়ন ওই যে ভেতরে দেখো। মাথাটা টেনে দাও, মাথাটা টেনে দাও। দেখেছো তুমি ওখানে মানকি আসছে, দেখো দেখো। ক্র্যাব আছে কিনা দেখো। এই দেখো দেখো বাবু। এদিকে এদিকে। যাবে হ্যাঁ লেকটা দেখে আসি। আচ্ছা। আমরা এখন এসেছি তাহলে সীমানা।
আজকে আমাদের ফেরার দিন আমরা মিরিক হয়ে নামছি। লেপচা জগৎ থেকে এখন এসেছি সীমানা নেপালে। এখানে বেশ ভালো ভালো কিছু কার্পেটস আছে, প্লাস অনেক শলস আছে, অনেক কিছু আছে। নেপালের বর্ডার পেরিয়ে নেপালে ঢুকেছে। হ্যাঁ ঠিকই, তাই ইন্ডিয়া নেপালের বর্ডার পেরিয়ে এখন নেপালে। বেশ ভালো, ক্লিয়ারও আছে ওয়েদার। বোধহয় কিছু শলস হয়তো নেবে। মেড ইন নেপাল, খুব সুন্দর। এই সাইডে সব মার্কেটস আছে, অনেক ধরনের জিনিস আছে, অনেক কিছু মেড ইন নেপাল। না অন্য একটা জিনিস দেখছি না, এটা দেখছি। না ওটা এটা হলো বলে হ্যাঁ নেপালের দেখো কি সুন্দর। মানে এটা নেপালে আছি আমরা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। কোয়ালিটিও ভালো। ये आपका रात तो এটা আছে নেপাল, আর সামনের রাস্তাটা হলো ইন্ডিয়া। যদিও এখানে প্রপার বর্ডার বলে কিছু নেই, পুরোটাই ওপেন। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পর থেকেই রাস্তাটা একদম অন্যরকম সুন্দর হয়ে উঠল। চারিদিকে ঘন জঙ্গল, আর তার মাঝ দিয়েই পাহাড়ি রাস্তাটা যেন একদম সিনেম্যাটিক ফিল দিচ্ছে। কোথাও লম্বা পাইন গাছ, কোথাও আবার মেঘ এসে পুরো রাস্তাটা ঢেকে দিচ্ছে। এই রুটটা নিজের মতো করেই একটা এক্সপিরিয়েন্স। গাড়িতে বসে শুধু বাইরে তাকিয়ে থাকলেও মন ভরে যাচ্ছে। আর এই সুন্দর রাস্তার মধ্যেই আমরা এবার এগোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, নেপালের ফেমাস পশুপতি মার্কেট। বর্ডারের কাছাকাছি এই মার্কেটটা ট্যুরিস্টদের মধ্যে খুব পপুলার। দেখা যাক এখানে গিয়ে কি এক্সপিরিয়েন্স অপেক্ষা করে আছে। আমাকে রুদ্ররা বলছিল তুই কিনবি না, আমি বলছি, আমার এখন কাঁথা স্টিচ করার অনেক বাকি আছে, এখন আমি কাঁথা স্টিচ করতে ওটা আমি এখানে পুজো কিনে নিয়ে যাবো ওখানে। আধার আর ভোটার কার্ড বর্ডারে দেখিয়ে নিজেদের নাম এন্ট্রি করে আমরা অফিসিয়ালি ঢুকে পড়লাম নেপালে। উল্টো দিকে বসলে তোমার গা গুলোবে না তো? হয়নি। পশুপতি মার্কেট। एंड ऑल्सो मंदिर नहीं सर, मार्केट और पास। বর্ডার ক্রস করার পর এখানের ভাইবটাও একদম আলাদা লাগে। রাস্তা, গাড়ি, লোকজন সবকিছুর মধ্যেই নতুন একটা ফিল। আর এখান থেকে আগে যেতে হলে লোকাল সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হয়। তাই আমরা একটা লোকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পশুপতি মার্কেটের দিকে। একসময় পশুপতি মার্কেটের নাম খুবই ফেমাস ছিল, স্পেশালি ইম্পোর্টেড জিনিসের জন্য। কিন্তু অনেস্টলি বলতে গেলে এখন আমার পার্সোনালি একদম বেশি ভালো লাগলো না। বেশিরভাগ দোকানেই দেখতে পেলাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লো কোয়ালিটি কপি প্রোডাক্টস। আমার তো বেশিরভাগই চাইনিজ কপি বলেই মনে হলো। তাই শপিংয়ের এক্সাইটমেন্টটা এখানে খুব একটা ফিল করতে পারলাম না। তবে একটা জিনিস মানতেই হবে, এখানকার রাস্তাগুলো কিন্তু দারুণ স্টিপ। পাহাড় কেটে তৈরি এই মার্কেটের লেনগুলো দিয়ে হাঁটাই নিজের মতো একটা এক্সপিরিয়েন্স। পাহাড়ের পরন্ত রোদের এই সুন্দর খেলা দেখতে দেখতে আমরা চলে এলাম গোপালধারা টি এস্টেটে। গোপালধারা টি এস্টেট প্রায় 5500 থেকে 7000 ফুট উচ্চতায় অবস্থিত, আর এটাকে দার্জিলিং এর অন্যতম হাইয়েস্ট টি এস্টেটগুলোর মধ্যে ধরা হয়। এখানকার হাই অল্টিটিউড ক্লাইমেটের জন্য টি লিভসের ফ্লেভার
আর অ্যারোমা ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস। চারিদিকে নিটলি সাজানো চা বাগান, সিনটা একদম পোস্টকার্ডের মতো লাগছিল। এই টি এস্টেটটা কিন্তু খুবই ওয়েল মেনটেন। ট্যুরিস্টদের জন্য শুধু সামনের কিছুটা এরিয়া খোলা থাকে, বাকি পুরো এস্টেটটা রেস্ট্রিক্টেড। দার্জিলিং এর চা বাগানগুলোর মধ্যে গোপালধারার একটা আলাদা রেপুটেশন আছে, স্পেশালি এখানকার প্রিমিয়াম কোয়ালিটি টির জন্য। এই রকম জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারা যায় দার্জিলিংকে কেন টি ক্যাপিটালের মধ্যে একটা বলা হয়। গোপালধারা টি এস্টেট দেখার পর এবার আমরা চলে এলাম আজকের লাস্ট ডেস্টিনেশন মিরিক লেক। পাহাড়ের মধ্যে এই শান্ত লেকটা নিজের মতো করেই খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে পাইন গাছ, ঠান্ডা হাওয়া, আর মাঝখানে একদম কাম জল। এনভায়রনমেন্টটা একদম রিল্যাক্সিং। এই লেকটার অফিসিয়াল নাম হলো সুমেন্দু লেক, আর এটা মিরিকের মেন অ্যাট্রাকশন বলেই ধরা হয়। লেকের ওপর দিয়ে যাওয়া এই লং ফুটব্রিজটাও এখানকার অন্যতম হাইলাইট। দার্জিলিং এর হাসেল বাসেল থেকে একটু দূরে মিরিকের ভাইবটা অনেকটা স্লো আর পিসফুল, তাই অনেকেই এখানে স্পেশালি একটা কোয়াইট ইভিনিং স্পেন্ড করতে আসেন। মিরিকের লেকের ধারে এসে পকমবাবু আমাদের সুন্দর করে ঘুমিয়ে চলেছে নাক মুখ চেপে। আজকের এই লং জার্নির পারফেক্ট এন্ডিং যেন হলো এই জায়গাটা। এইভাবেই শেষ হলো আমাদের দার্জিলিং সিরিজের শেষ এপিসোড। গত কয়েকদিনে পাহাড় আমাদের অনেক সুন্দর মুহূর্ত উপহার দিল। কাঞ্চনজঙ্ঘার ব্রেথটেকিং ভিউ, অফবিট জায়গা, মিষ্টি মর্নিং ওয়াক, আর সব থেকে স্পেশাল ফ্যামিলির সাথে কাটানো এই ছোট ছোট স্মৃতি। আর রায়ানের তো এই ট্রিপটা পুরো অ্যাডভেঞ্চার হয়ে রইল। অনেস্টলি বলতে গেলে দার্জিলিং এমন একটা জায়গা যেখানে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। আপনাদের সাথে এই পুরো জার্নিটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো জায়গা থেকে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন আর ঘুরতে থাকুন।